পুঁই শাক অনেকে অনেক রকমভাবে করেছো, কিন্তু একবার এই তিল দিয়ে পুঁই শাক করে দেখো, যেটা খেতে ভীষণ মজাদার হয়। ভাবতে পারবে না যে পুঁই শাক আর তিলের এত মজাদার একটা রেসিপি হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ না করে। তো এখানে বেশ কয়েকটা পুঁইয়ের ডগা নিয়েছি, আর এই পুঁইয়ের ডগা থেকে পাতাগুলোকে প্রথমত ছাড়িয়ে নিতে হবে। যেগুলো একটু বড় বড় পাতা আমি সেই পাতাগুলোই নেব, আর যেগুলো একটু ছোট পাতা সেই পাতাগুলো আমি একটু সাইড মানে ডগার মধ্যেই রেখে দেব। তো এখানে 4 থেকে 5টা মোটামুটি হচ্ছে ডগা নিয়েছি। তো সেখান থেকে আমি এই পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ডগাগুলো এতটা কচি দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। তো এই ডগা দিয়ে পুঁইয়ের যে ডাটা, সেই ডাটা দিয়ে কে কী রেসিপি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি একবার হলেও কিন্তু তোমাদের মতো করে ট্রাই করব। তো দেখো সবগুলো পাতা বেছে নেওয়ার পরে বড় বড় পাতাগুলো বেশ ভালো মতো করে পাতাটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে একদম ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করে কাটবো। বড় বড় নয়, একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটবে। তোমরা চাইলে দা দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারো। তবে জানো তো, পুঁই দিয়ে কিন্তু পুঁইয়ের ভর্তা হয়, পুঁই চিংড়িও হয়, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো যাই হোক, দেখো সবগুলো পাতা কিন্তু আমি একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এবার এই পাতাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে পাতাগুলো আমি তুলে নিয়েছি। এইবার যেটা করব, এর মধ্যে আমি নুন অ্যাড করব। তো নুন এখানে খুব বেশি কিন্তু নয়, 1/2 চামচ মতো নুন দেবে। তো এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর এইবার যেটা করব, এই নুন দিয়ে পাতাটাকে বেশ ভালো মতো করে চটকে নিতে হবে। দেখবে পাতা থেকে জল বেরোবে আর পাতাগুলো একদম পুরো নরম হয়ে যাবে। তো এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম বেশ ভালো করে কচলে এটাকে মানে চটকে এটাকে মেখে নিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর একদম একটা থকথকে ভাব চলে আসবে। তো ঠিক এইরকমভাবে চিপে এটাকে মাখতে হবে। তো পুরো দেখো নরম হয়ে গেছে। আর পুঁই শাক তো এমনিতে লাল পেলে জিনিস, খুব একটা জল কিন্তু বেরোবে না। এটা আমরা সাইডে রেখে দিলাম। আর এইদিকে একটা আলু নিয়েছি। তো আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তো আমার যে পরিমাণের পুঁইয়ের পাতা নিয়েছি সে আন্দাজে আমি এখানে একটা আলু ব্যবহার করছি। তোমরা আলুর পরিমাণটা কিন্তু চাইলে আর একটু বাড়িয়ে দিতেই পারো, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, আমি একটা আলুই নিলাম। তো আলুটাকে আমি বেশ ভালো মতো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার যেটা করব, চলো এই আলুগুলোকে বেশ ভালো মতো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে পুরো জলটা কিন্তু সাদা হয়ে যাবে। তো এইরকমভাবে আলুগুলোকে ধুয়ে নেব। আর আমরা যখন ঝুরঝুরে আলু ভাজি, ঠিক এইভাবেই কিন্তু আলু ভাজা হয়। এই আলুটা কিন্তু একদম দেখবে অনুষ্ঠান বাড়ির যে আলু ভাজাটা সেরকম কুড়মুড়ে হয়। এবার এই আলুটাকে বেশ ভালো মতো করে ধুয়ে এক্সট্রা যে জল, সেটা জলটাকে বেশ ভালো মতো করে চিপে জলটাকে বের করে দিয়ে তারপর কিন্তু আমরা শাকের মধ্যে দিয়ে দেবো। কেন কি এমনিতে শাকের মধ্যে এক্সট্রা জল কিন্তু বেরিয়েছে। এবার এর মধ্যে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচ বেসন দিচ্ছি। তোমাদের যদি লাগে একটু পরিমাণে মেখে দেখে নিবে, সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারো। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। এইবার সব কিছু বেশ ভালো মতো করে মেখে নিতে হবে। এমনিতে কিন্তু শাক থেকে অতিরিক্ত জল বেরোয়নি, আর যেহেতু ল্যালপেলে ভাব আছে সেই জন্য কিন্তু অতিরিক্ত জলটা বেরোবেও না। এইভাবেই কিন্তু এই 3 চামচ বেসন দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে। তো তোমরা চাইলে যদি মনে হচ্ছে খুবই অতিরিক্ত নরম, সেক্ষেত্রে কিন্তু এই বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারো। তো বেশ ভালো মতো করে এইভাবে আমি মেখে নেব। ভালো মতো করে মেখে নেওয়ার পর এটা সাইডে আমি রেখে দিচ্ছি। এইবার যেটা করব, যেহেতু অবশ্যই তিল লাগবে, তো সেই জন্য চলো আমি এখানে 1 চামচ মতো তিল নিয়েছি, পুরো চামচ ভরে 1 চামচ। এবার এই তিলটাকে আমি এই যে মেখে রেখেছি যে পুঁই শাকটা, তো এর ওপরে আমি এই তিলটাকে দিয়ে দেব। তো এই তিলটা দিলে কিন্তু যে কোনো জিনিসের মধ্যে তিল দিলে দেখবে খেতে দুর্দান্ত লাগে। তবে তিলের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তেলটাকে দেওয়ার পরে আবারও বেশ ভালো মতো করে একটু মেখে নেব, সব কিছুর জন্য বেশ ভালো মতো করে একটু মিশে যায়। তো বেশ ভালো মতো করে এটা মাখা হয়ে গেছে তিলটা দেওয়ার পরে। এইবার এদিকে দেখো আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। এইখানে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো। তেলের পরিমাণটা খুব একটা বেশি নয়, যতটা লাগে আর কি মোটামুটি আমি এটা দিয়েছি। আর একটু ছড়ানো পাত্র মানে প্যান কড়াই হলে কিন্তু ভালো হয়।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এরকম করে হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে কিন্তু বল বানাবে। হাতের মধ্যে যেহেতু একটু লাল পেলে ভাব আছে, দেখবে একটু সঙ্গে সঙ্গে এরকমভাবে একটু নাড়ালে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গোল হয়ে যাচ্ছে। তো এরকমভাবে গোল গোল করে আমি সবগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু পুঁই শাকের কিন্তু বড়া করছি, তোমার দেখে অবশ্যই বুঝতে পারছো যে পুঁই শাকের বড়া করছি। তো এবার সবগুলো একই রকমভাবে গোল গোল করে দেওয়ার পরে এবার এই প্যানটাকে ঘুরিয়ে দেবো যেন সব বড়ার মধ্যে বেশ ভালো মতো করে তেলটা আর কি যায়। এবার এরকমভাবে একটু দুলিয়ে দেবে, দেওয়ার পরে লো টু মিডিয়াম আছে এটাকে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একই রকমভাবে দেখো আমি সবগুলো উল্টে পাল্টে এটাকে ভেজে নামিয়ে নেব। পুঁই শাকের হয়তো অনেক রেসিপি তোমার ট্রাই করেছো, আমি জানি না কে কীরকমভাবে পুঁই শাকের বড়া করেছো। একবার কিন্তু এভাবে নিরামিষ দিনে পুঁই শাকের বড়া ট্রাই করে দেখো, যেটা খেতে ভীষণ মজার হয়। আর যদি এখানে পেঁয়াজ অ্যাড করা হয়, একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি, মানে এটা যে কোনো দিনে করতে পারো, নিরামিষ দিনে নয় অবশ্যই। তো নিরামিষ দিন বাদে যদি এটা করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় পেঁয়াজ রসুন দিলে এটা। তো আমার একটু সবগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি, অতিরিক্ত কিন্তু তেল দিইনি। প্রথমে যে তেল দিয়েছি সেই তেলেই কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। আর জানো তো, গরম গরম ভাতের সাথে এই পুঁই শাকের বড়া দুর্দান্ত লাগে, অমৃত লাগে, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। আর এই যে তিলটা আছে না, এটাকে যখন কামড় লাগে দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো।